প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে। রিক্সা চলা কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। অসহনীয় গরমে পুড়ছে দেশ, কয়েক জেলায় অতি তীব্র সহসায় কমছে না চিকিৎসায় বিশেষ নির্দেশনা। হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়। উপজেলা নির্বাচনের প্রার্থী মন্ত্রী এমপির অন্তত 30 স্বজন, কেন্দ্রের কঠোর বার্তা, প্রত্যাহারের ঘোষণা পলকের শ্যালক সিংড়া লুৎফুলের। সনদ জালিয়াতির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ গ্রেপ্তার 3, চিহ্নিত আরও 25 গ্রেপ্তারে চলছে অভিযান। দুবাইয়ের আল হামিরাহ বন্দরে পৌঁছেছে জলদস্যুমুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ, নাবিকদের সবাই সুস্থ আছেন জানিয়েছে মালিক পক্ষ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 42 ডিগ্রির মধ্যে, এতে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, খাল বিল নদীনালা শুকিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জেলায় রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। কৃষি নির্ভর এ জেলায় অতিরিক্ত তাপদাহের প্রবাহে ব্যাহত হচ্ছে কৃষকদের স্বাভাবিক কার্যক্রম। প্রচন্ড রোদ, খরা, বৃষ্টি নাই, এই যে নিজের কোনো মুনিশ পাট পাওয়া যাচ্ছে না। আব্বুর সাথে এই ভুট্টার খড়ি কাটতে এসেছি, এই যে খরনের তাপে পানি উঠছে, পানির নিহাত তলে পড়ে গেছে, আপনার মুনিশ জন পাওয়া যাচ্ছে না। কুষ্টিয়ায় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে, বেড়েই চলেছে তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। রাতের সময় কারেন্ট থাকে না, ইনকাম হয়েছে না, বাজার ঘাটে জিনিস দাম বেশি, আর কি করে চলবো। তীব্র রোদে শুকিয়ে গেছে খালবিল নদী নালা, পানি সংকটে দেখা দিয়েছে খরা। হিটস্ট্রোকে মারা গেছে রবজেল আলী নামে এক কৃষক। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমার ওখানে পানি নাই, পানি লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে, কোনো টিউবওয়েলে পানি নাই। যশোরেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বাড়ছে ভোগান্তি। গরমে বিশাল কষ্ট আছে, এখন এই কষ্ট আছে বলে ছায়ায় দাঁড়ায় রয়েছে। চুয়াডাঙ্গাতেও দাবদাহ অব্যাহত রয়েছে। রোববার বেলা 12টায় তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এদিকে চুয়াডাঙ্গায় শীতকালে অতিরিক্ত শীত এবং গরমে অতিরিক্ত গরম পড়ার কারণ হিসেবে ভৌগোলিক প্রভাবকেই দায়ী করছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষক। পর্বতাঞ্চল রেখা ঈশ্বরদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে ঈশ্বরদের পাশাপাশি জেলা চুয়াডাঙ্গা হওয়াতে চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপমাত্রা বেশি হয়ে যায় এবং শীতের সময় শীতের তীব্রতাও বেশি অনুভূত হয়। চলমান তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। কৃষিকাজে মিলছে না দিনমজুর। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। রোদ গরম যতই পড়ুক আমাদের তো ফ্যান চালাতেই হবে, না চালালে তো আর আমাদের সংসারে চলবে না। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, এর জন্য নির্মাণ শ্রমিকরা কাজে যাচ্ছে না। বাগেরহাটে রোববার দুপুর 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে খুলনা বাগেরহাট মহাসড়কের বিভিন্ন জায়গার পিচ গলে গেছে। গরমে দোকান বন্ধ রেখেছেন অনেক ব্যবসায়ীরা। প্রচন্ড গরমে আমাকে গাড়ি ঘুরে চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে চট্টগ্রামে বাড়ছে নানা রোগবালাই। গরমে কাহিল শিশু ও বয়স্করা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে বিপর্যস্ত অবস্থা রাজধানীবাসীরও। গরমে সড়কে কমেছে মানুষের চলাচল, পরিস্থিতি উন্নতির সহসা কোনো সুখবরও নেই আবহাওয়া বার্তায়। তীব্র এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ফজলা আদিত্যের রিপোর্ট।
কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী সহ সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহে স্কুল কলেজ বন্ধ থাকলেও কাজে বের হতে হচ্ছে কর্মজীবী মানুষকে। তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার পথচারী। অসাংঘাতিক, দেখতেই তো পাচ্ছেন আমাকে, আসলে প্রচুর ঘেমে গেছি। আর বাসা থেকে ইচ্ছেও করে না, এত রৌদ্র, আসলে জানতাম না বাহিরে এত রৌদ্র। অস্বাভাবিক গরমের কারণে স্বাভাবিক যে চলাফেরা সেটা আমরা করতে পারতেছি না। এই যে দেখে গেছেন কিরকম ঘেমে গেছি। আপনার বাচ্চাদের জন্য খুবই কষ্টকর, ঠিক আছে, কারেন্ট চলে গেলে বাচ্চারা খুবই কষ্ট পায়। তো আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তীব্র গরমে কমেছে আয়ও। রিক্সা চলা কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। এই গরমের ভিতরে অনেক কষ্টের ভিতরে তো মনে করেন যে আপনার কামাই করতে হয়, কামাই না করলে তো মনে করেন যে পেটে ভাত জুটবে না। হ্যাঁ, এই গরমের মধ্যে আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। হিট অ্যালার্ট জারি হয়েছে, সো এটাকে সতর্কতামূলক আমাদের নেওয়া উচিত, যেহেতু গরম অনেক বেশি। এদিকে দেশের চলমান দাবদাহ থাকবে আরো কয়েকদিন। তবে 24 এপ্রিলের পরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 24-25 তারিখের দিকে যেহেতু বৃষ্টি কিছুটা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে 24-25 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই অবস্থা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ঢাকায় রোববার দিনের সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 543 রোগী। হাসান মাহমুদের রিপোর্ট। রোগীর এ ভিড় রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালের জরুরি বিভাগে। শনিবার গত 24 ঘন্টায় ডায়রিয়া, পানিশূন্যতার মতো রোগে ভর্তি হয়েছে 543 জন। রোববার দেশে 42.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সারা দেশে বয়ে চলা প্রচণ্ড এ দাবদাহে আক্রান্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। মানে সারা রাতে পাতলা পায়খানা আর বমি করি আছে, পরে ফজরের আজানের আগে আগে একটু মানে বমিটা একটু কমছে। পানিশূন্যতা, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন শিশুরাও। ফজর নামাজের পর থেকে পাতলা পায়খানা বমি, পরে কালকে একটা সময় নিয়েছি, কাশি ছিল, ঠান্ডা ওইরকম, মানে ওই আমি শিশু হাসপাতাল দেখাইছি, পরে দেখি রাত্রেতে বাবু পাতলা পায়খানা করতে আছে। এই অবস্থায় বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মেইনলি হচ্ছে হাইজিন মেনটেন করা, আফটার ওয়াশরুম থেকে আসার পরে এবং খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে। তারপরে হচ্ছে যদি ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রে বাসায় খাওয়ার স্যালাইন খাবে, যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম ডিহাইড্রেশনে না যাচ্ছে, হসপিটালে আনতে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাসায় খাওয়ার স্যালাইন খাবে। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও। পালস, রক্তচাপ কমে বমি ও অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব ছায়াযুক্ত স্থানে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা আমরা হিট স্ট্রোক বলতেছি। একটা হলো এই সময় দেখা যায় যে আপনার সে অস্বাভাবিক আচরণ করতে পারে, তারপর সে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপর সে শক, মানে যেটাকে আমরা শক বলে থাকি, সে শকে যেতে পারে। শকে গেলে তার পালস কমে যায়, বিপি কমে যায়, তার প্রচণ্ড বমি হতে পারে, মাথা ঘুরাতে পারে, তীব্র মাথা ব্যথা থাকে। প্রথমে যে দেখবে তার কাজ হলো তাকে গরম অবস্থা থেকে সরিয়ে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাবে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর তাকে হয়তো একটু গায়ে পানি ঢেলে দিবে, গা মোছায় দিবে, তারপর তাকে বাতাস করতে থাকবে, তার গায়ে যদি জামা কাপড় থাকে এগুলো খুলে দেবে, খুলে দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করবে। বয়ে চলা প্রচণ্ড এ দাবদাহে ঘন ঘন পানি পান এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গরমে অসুস্থ হয়ে পড়া মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা নিশ্চিতে হাসপাতালে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগী ভর্তি না করানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয় ব্রিফিং এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে, কোল্ড মানে বলে কি যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না, একটা গলব্লাডার যেটা অ্যাকুট না সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা
এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। যে পরিস্থিতি আমরা দেখছি, গরমের যে তীব্রতা, জনজীবনে কি ধরনের ভোগান্তি বিরাজ করছে এই মুহূর্তে? আসলে এখনকার যে তাপমাত্রা, এটা কিন্তু লাস্ট কয়েকদিনে হঠাৎ করে বেড়ে গেছে। সেটির সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ কিন্তু খুব বেশি অভ্যস্ত না। ফলে বাহিরে যখন যাচ্ছে এর তীব্রতা কিন্তু খুব বেশি অনুভূত হচ্ছে। অন্যান্য সময় যেটা হঠাৎ করে যেহেতু বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। তবে এটি যদি আরও কয়েকদিন এক্সটেন্ড করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আরও বেশি হবে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, আমরা যখন রাস্তায় বের হচ্ছি তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকাটাই অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং এর কারণে কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে এই তাপমাত্রাটা অব্যাহত থাকছে, সকাল 10টার পরে কিন্তু 36-37 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতেছে এবং 1টা-2টার পরে কিন্তু 40-এর উপরে উঠতেছে। এটি কিন্তু আমাদের জন্য খুবই অসহনীয়, বিশেষ করে যারা মাঠে কাজ করছে তাদের জন্য কিন্তু অসহনীয়। এবং আমরা ঢাকা শহরে যেটি দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, যারা বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিংয়ের 5তলা 7তলা 10তলার উপরে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই রিস্কি এবং যে কোনো সময় হিট স্ট্রোকের মতো যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা নিচে পড়ে যেতে পারে, এরকম একটা ঝুঁকি কিন্তু রয়েছে। সারা দেশে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। হিট অ্যালার্টের সময়টাতে আসলে এই যে ঝুঁকির কথা আপনি বলছিলেন, হাসপাতালগুলোতে কেমন অবস্থা দেখেছেন আপনি? শিশুদের এবং বয়স্কদের বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে কিনা হাসপাতালগুলোতে? আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে গত পরশুদিন যখন আবহাওয়া অধিদপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এর আগের থেকেই কিন্তু কিছু কিছু জায়গায় আসলে রোগীর সংখ্যা বাড়ছিল, বিশেষ করে ঈদের পর থেকেই। তবে এখন পর্যন্ত যেহেতু ঢাকা শহরে সবগুলো মানুষ ঈদের যারা ছুটিতে গিয়েছিল তারা কিন্তু মোটামুটি ফিরে এসেছে। আমরা আজকে যেটা আইসিসিডি রেলওয়ে হাসপাতালে যখন গিয়েছিলাম, সেখানে যেটি দেখতে পেলাম যে এর আগের দিন কিন্তু 446 জন রোগী ভর্তি হয়েছিল এবং আজকে কিন্তু সেটি 543 জন রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ 100 রোগী কিন্তু গত একদিনের ব্যবধানে বৃদ্ধি হয়েছে। যদিও সেটি র্যান্ডমলি আমরা আজকে কতটুকু হচ্ছে সেটি হয়তো দেখা যাবে, তবে রোগীর সংখ্যা যে বাড়ছে এটি কিন্তু ডাক্তাররাও টের পাচ্ছেন এবং সেখানকার কর্মকর্তারা বলছেন। এর বাইরে যদি হিট স্ট্রোকের কথা বলি, আমরা সকালে নিউরোসায়েন্স হাসপাতালে গিয়েছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রোগী আসছে, যেটিও অন্য সময় স্বাভাবিক সময় এতগুলো রোগী থাকে না, ওখানকার চিকিৎসকরা বলছেন। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা আজকে আরেকটি হসপিটাল, সেখানে হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানে ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে রোগী যারা এই হিট স্ট্রোক জনিত এইসব কিছু কিছু সমস্যায় আসছে এবং তাদের বুকে ব্যথা সহ এরকম কিছু প্রবলেম তারা ফেস করছেন। অর্থাৎ এই তীব্র তাপদাহে যথেষ্ট ধরনের আসলে আমাদের ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিসে আপনি কাজ করেছেন, আবহাওয়া অফিস কোনো পূর্বাভাস দিয়েছে কিনা, কোনো স্বস্তির খবর সামনে আছে কি? আসলে এই মুহূর্তে স্বস্তির খবর বলতে আবহাওয়া অফিস কোনোভাবে দিতে পারছে না। তারা যেটি বলছে যে কিছু কিছু এরিয়ায় সামান্য বৃষ্টি হতে পারে, সেটি কিন্তু খুব বেশি তাপমাত্রা আসলে কমাবে না। কারণ হচ্ছে এখন যে হিট ওয়েভটা চলছে সেটি কিন্তু শুধু বাংলাদেশেই না, সেটি কিন্তু ভারতের একটা বিস্তৃত অঞ্চল জুড়ে আসলে এই হিট ওয়েভটা চলছে এবং সেখানে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা এবং আগামী 10-12 দিন আসলে খুব বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এই রকম বড় বৃষ্টিপাত না হলে কিন্তু এই ওয়েদার কিন্তু আসলে ঠান্ডা হওয়ার মতো নয়। বাংলাদেশে হয়তো কিছু কিছু জায়গায় ছোটোখাটো বৃষ্টি হতে পারে, বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে চট্টগ্রাম সহ সিলেট, এই ময়মনসিংহ এলাকায় আসলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রভাব কিন্তু ঢাকা বা ঢাকার আশেপাশে যেসব অঞ্চল, বিশেষ করে এখন হিটওয়েভটা বেশি চলছে খুলনা, যশোর সহ রাজশাহী অঞ্চলে, সেগুলোতে কিন্তু খুব বেশি আসলে প্রভাব পড়ার মতো না, তারাই যেটি বলছে। এবং সহসা আসলে আমরা এই যে হিটওয়েভটা চলছে সেটি কিন্তু কোনোভাবেই কমার না। এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এবছরটা কিন্তু পুরোটাই বৃষ্টিপাত কম হবে সারা বছরই। ফলে অন্য বছর যেটি হতো যে 5-7 দিন এক্সটেন্ড করতে সর্বোচ্চ হিটওয়েভটা, এটি কিন্তু 15-16 দিন পর্যন্ত এবার এক্সটেন্ড করতে পারে এবং এই মাসের পরে আরও কয়েকটি হিটওয়েভ আসতে পারে বলে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার সতর্ক করা হচ্ছিল। অর্থাৎ সহসাই আসলে খুব একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি না। অর্থাৎ এই হিট অ্যালার্টের যেই ধরনের আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি আমাদেরকে আরও বেশ কিছুদিন গ্রহণ করে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে হাসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক দেখছেন সংবাদ রাত। কেন্দ্রের সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি অনেকে। নির্বাচনে অংশ নেওয়া এই স্বজনদের তালিকা করছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্যান্যবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতীকবিহীন স্থানের পর্যায়ে নির্বাচনে প্রভাব বিস্তার করে চলেছেন মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এই কাতারে আছেন জেলা পর্যায়ের নেতারাও।
প্রথম ধাপের 150 উপজেলায় সবগুলোর প্রায় একই চিত্র। দলীয় প্রধানের নির্দেশনা মানতে যেন অনীহা অনেক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের। তথ্য বলছে দেশে অন্তত 30 উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ নানা ধরনের আত্মীয় স্বজনরা রয়েছেন। মনোনয়ন জমার সময় প্রার্থী অপহরণের ঘটনায় তোলপাড় হয় নাটোরের সিংড়া উপজেলায়। নাটোরের ঘটনার পর তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফর কবির রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অন্য সব এলাকায় মন্ত্রী এমপিদের স্বজনরা এখনো বহাল তবিয়তে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণাও, অথচ প্রত্যাহারের জন্য হাতে সময় আছে মাত্র একদিন। 3 তারিখে পদত্যাগ করার পর আমি 8 তারিখে 8ই এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি। তারপরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। দলকে সংগঠিত করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা দেবেন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা কাজ শুরু করেছেন। আমরা যারা খোঁজ নেব কার কার আত্মীয়। এখন ধরেন একটা লোক পলিটিক্যাল, সে আমার আত্মীয় হইতে পারে, সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করতেছে, সে যদি নির্বাচন করে সেই ব্যাপারে তো আমাদের কোনো ছে নাই। এখন আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচিত করে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর আসতে পারে শাস্তির ঘোষণা। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, উপজেলা নির্বাচন ঘিরে ভোটের উত্তাপ কেমন দেখছেন আপনি? সেই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়ানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ তন্নি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে উপজেলা নির্বাচন কিন্তু প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, কুষ্টিয়ায় 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই 2টি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং খোকসা উপজেলায় রয়েছে 6 জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আতাউর রহমান আতা, তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি মাহবুল আলম হানিফের চাস্ত ভাই, অর্থাৎ তিনি নির্বাচন করছেন এবং তার সাথে সদরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন হচ্ছে জেলা জামাতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার। আর এছাড়াও আরো একজন রয়েছে। এছাড়া খোকসা উপজেলার কথা যদি আমি বলি, সেখানে কিন্তু বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন বাবুল আক্তার, অর্থাৎ তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও কিন্তু জেলা আওয়ামী লীগের যে সভাপতি যিনি রয়েছেন সদর উদ্দিন খান, তার আপন ভাই রহিমউদ্দিন খানও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সদর যে উপজেলায়, সেই উপজেলায় কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে নির্দেশনা দিয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই নির্দেশনার কোনো বাস্তবায়ন হয়নি, অর্থাৎ মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে নাই আতাউর রহমান আতা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাস্ত ভাই যিনি রয়েছেন, এবং খোকসা উপজেলায়ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের যে ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, তার মনোনয়ন এখন পর্যন্ত প্রত্যাহার তারা করেনি। অর্থাৎ আমরা বলতে পারি এখন পর্যন্ত কুষ্টিয়ার যে 2টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে কিন্তু যে এমপি মন্ত্রী বলেন এবং যে প্রভাবশালী নেতা বলেন, তাদের যারা আত্মীয় রয়েছে তারা কিন্তু মনোনয়ন এখন পর্যন্ত প্রত্যাহার করে নাই। তবে একটা জিনিস বলা যায় যে আগামী কাল কিন্তু প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ শেষ দিনে যদি কেউ প্রত্যাহার করে তাহলে হয়তো প্রত্যাহার করতে পারে। এই বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলছেন যে কেন্দ্র যেভাবে তাদের নির্দেশনা দিয়েছেন তারা কিন্তু সেভাবেই কাজ করছেন এবং তালিকা প্রস্তুত করছেন। আসলে তাদের যেটা করণীয়, কেন্দ্র যেভাবে বলবে তারা কিন্তু সেভাবেই সেটা করবে। আমি বর্তমান যে
সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে আমরা বলতে পারি যে যে উপজেলা যে নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়ার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম যে জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং কোকসাই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। তবে আমরা একটা জিনিস বলতে পারি যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বরাদ দিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের, এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচতো ভাই আতাউর রহমান আতাউ মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের যে ভাই রয়েছে রহিবুদ্দিন খান, তার মনোনয়ন কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। তবে আমরা আগামীকাল পর্যন্ত হয়তো প্রত্যাহার হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি কিন্তু এরা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করবে না। অর্থাৎ কেন্দ্রের অনেকটাই এই উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার যে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটি কিন্তু উপেক্ষিত হচ্ছে। আমি সর্বশেষ আপনাকে বলতে পারি এখনো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, অর্থাৎ 23 তারিখ থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু হবে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত বলতে পারি যে একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটি নিয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ যে নির্বাচন স্বচ্ছ এবং উৎসব মুখর করার জন্য এবং এখানে নিরপেক্ষ করার জন্য যে এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত কুষ্টিয়া এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন আমরা পাইনি এবং চোখে পড়েনি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু এক প্রকার স্বীকারই করেছিলেন যে আসলে যদি এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন যদি নির্বাচনে আসে তাহলে কিছুটা কিন্তু প্রভাব বিস্তার হয় এবং নির্বাচনে কিন্তু কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়। তাই তিনিও যেটা বলছেন যে তাদের কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু তারা কাজ করবেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আগামীকাল এই উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখন আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত রয়েছে যে মন্ত্রী এমপি এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন এই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং প্রত্যাহার করা হবে, আসলে প্রত্যাহার করবে কিনা। তবে এখন পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটি কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ায় কোনো কার্যকর হয়নি। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নেই তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। অবশেষে 33 দিনের বন্দিদশা শেষে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায় জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা হয়েছে। জাহাজের মালিক KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কয়লা খালাসের জন্য জাহাজটি রোববার রাতেই জেটিতে ভেড়ানোর কথা রয়েছে। জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর 2জন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। বাকি 21 নাবিকের সবাই ওই জাহাজে করেই দেশে ফিরবে বলেও জানানো হয়। প্রায় 33 দিনের জিম্মি দশার পর গেল 13 এপ্রিল 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ মুক্ত হয়। এর আগে গেল 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জাহাজের সবশেষ খবর নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এমভি আব্দুল্লাহ দুবাই বন্দরে পৌঁছেছে, কবে নাগাদ দেশে পৌঁছাবে এবং নাবিকদের বিষয়ে কি তথ্য আপনি জানতে পেরেছেন, জানতে চাই আপনার কাছে। জি, আপনি যেমনটা বলছেন, আজ বিকাল 4টা নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বিমান বহির্নোঙরে যে বন্দর রয়েছে সে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। সম্প্রতি এটি জলদস্যুদের খবর থেকে মুক্তি পেয়েছে। পাশাপাশি এই জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পরেই রাতে জোয়ার এলে জাহাজটি মূল জেটিতে ফিরবে বলে KSRM গ্রুপের যিনি মিডিয়া সমন্বয়ক রয়েছেন মিনাজুল ইসলাম তিনি আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন যে জাহাজে থাকা নাবিকদের মধ্যে 2জন নাবিক ফ্লাইটে বিমান যোগে তারা চট্টগ্রামে পৌঁছাবেন এবং বাকি যে নাবিকরা থাকবেন 21 জন তারা জাহাজে থাকবেন এবং তারা পরবর্তীতে তাদের এই মালিক পক্ষের সাথে কথা বলে তারা জাহাজে করে আসলে অন্য মাল নিয়ে দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জাহাজে যেসব নাবিকরা রয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন এবং তাদের পরিবারের সাথে তাদের প্রতিনিধিত্ব কথা হচ্ছে। সম্প্রতি সোমালিয়া থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। এই বিষয়ে আমরা KSRM গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিবিরের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলেছেন যে জাহাজটি খুব নিরাপদে আসলে দুবাইয়ের এই বন্দরে পৌঁছেছেন। পাশাপাশি জাহাজে যারা নাবিক এবং যারা ক্রু রয়েছেন সবাই সুস্থ আছেন। জাহাজের যে কয়লাগুলো রয়েছে সেগুলো দুবাই বন্দরে খালাস করার পরে অন্য মাল নিয়ে আসলে জাহাজে যেসব নাবিকরা থাকবেন তারা তাদেরকে নিয়ে জাহাজটি চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। পাশাপাশি জাহাজের 2জন নাবিক আসলে ফ্লাইটে করে তারা
চট্টগ্রামে পৌঁছাবেন। এই ছিল জাহাজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে উদ্ধারকৃত জাহাজের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী AK-M নাজিম। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে। আরও 25 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ডিবি প্রধান। জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচা করে আসছিল চক্রটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ছোট পর্যায়ের এবং সনদ জালিয়াতির সুযোগ করে দিতে কারা মাসুহারা নিতেন সে তথ্য দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। এদের অনেক ক্ষেত্রে এদেরকে কন্ট্রোল করতেন বা নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের বদৌলতে সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র বিক্রি ছাড়া টাকার বিনিময়ে দেওয়া হতো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও। এতে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের কাছ থেকে চেয়ারম্যানের স্ত্রীর টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা। আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। ডিবি প্রধান জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে সনদ বিক্রি করে আসছিলেন অপরাধীরা। কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, ওই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না, কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। দুদকের 2-1 জন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সেদ্ধ ছুরিতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। শিক্ষার মেরুদণ্ড যারা ভেঙে দিচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিবি প্রধান। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ন্যাপ এক্সপো থেকে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা বিশ্ব দরবারে তুলে ধরবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থপ্রাপ্তি সহজ হবে বলে আশা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই আয়োজনে ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। এবারই প্রথম বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় অভিযোজন প্রকল্প বা ন্যাপ এক্সপো। 22 এপ্রিল থেকে 4 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেবে 104টি দেশ। রোববার দুপুরে এই আয়োজনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রথমবারের মতো বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মাধ্যমে উন্নয়নকে জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখা হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এই পুরো কাজগুলোকে ভিন্নভাবে না দেখে পুরো সরকার, বেসরকারি সংস্থা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন সকলের ফান্ডিং বা সকলের প্রকল্পগুলোকে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে আমরা এটিকে বাস্তবায়ন করব। এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব অভিযোজন পরিকল্পনা বিশ্ব দরবারে তুলে ধরবে এবং জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজ হবে বলে আশা প্রকাশ করেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু অর্থায়নের কোনো সংজ্ঞা এখন পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্ত করতে পারিনি, সুতরাং এখানে এই বিষয়গুলো আসবে, আমরা কোন জায়গা থেকে কোথায় চলে এসেছি, তো এই বিষয়গুলো তারা জানতে চায় এবং সেটাও আমরা তাদের সাথে শেয়ার করে আন্তর্জাতিক পর্যায়ে যে ডিসকোর্সটা হচ্ছে, এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেটাকেও আমরা সমৃদ্ধ করব। এই প্ল্যাটফর্মে সকল অংশীদাররা সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করবে বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে, চলা কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। অসহনীয় গরমে পুড়ছে দেশ, কয়েক জেলায় অতি তীব্র সহসায় কমছে না চিকিৎসায় বিশেষ নির্দেশনা। হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়।
উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপির অন্তত 30 স্বজন। কেন্দ্রের কঠোর বার্তা, প্রত্যাহারের ঘোষণা পলকের শ্যালক সিংড়া লুৎফুরের। সনদ জালিয়াতির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ গ্রেপ্তার 3, চিহ্নিত আরও 25, গ্রেপ্তারে চলছে অভিযান। দুবাইয়ের আলহামিরা বন্দরে পৌঁছেছে জলদস্যু মুক্ত জাহাজ MV আব্দুল্লাহ। নাবিকদের সবাই সুস্থ আছেন জানিয়েছে মালিকপক্ষ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।